আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কার হাতে কার দখলে এবারে সিংহাসন? প্রশাসনের দখলে না বিরোধীদের দখলে? মাননীয় পানিহাটির বিধায়ক তার বৌমার চাকরি কিন্তু উনি দিয়েছেন এই টাকা লেনদেনের মাধ্যমে। বিজেপির অবস্থানটা কি রণকৌশল রাখছেন 26-এর বিধানসভার প্রাক্কালে? যাদের বিজেপির তকমা দেওয়া হচ্ছে এখন, তারা বিগত দিনে কোথায় ছিলেন? শুভেন্দুদা যে কথাগুলো বলছেন সেগুলো পুরোপুরি সনাতনীদের পক্ষে বলছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কার হাতে কার দখলে এবারে সিংহাসন? প্রশাসনের দখলে না বিরোধীদের দখলে? সেই নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে তোড়জোড়। আর সেই মুহূর্তেই আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কলকাতা নর্থ সাবারবানের বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়ের মুখোমুখি হয়েছি। ওনার সাথে কথা বলে নেব এবারে ঠিক দমদমে বিজেপির অবস্থানটা কি রণকৌশল রাখছেন 26-এর বিধানসভার প্রাক্কালে। চলুন কথা বলে নেব। দাদা, আপনাকে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা পর্দায় স্বাগত। ধন্যবাদ, সকলকে নমস্কার। সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য বলছেন বিজেপি আর তৃণমূলের মধ্যে নাকি সহবাসী সম্পর্ক। এই নিয়ে কি বলবেন দাদা? সেটা তো আমরা গত 2024-এর নির্বাচনেই দেখেছি। আমাদের এই দমদম যে লোকসভা, সেই লোকসভাতে আমাদের যিনি প্রার্থী ছিলেন মাননীয় শিলভদ্র দত্ত মহাশয়, তো আমাদের একটা বিশাল পজিটিভ জায়গা ছিল। সেই জায়গাটাকেই পুরোপুরি সিপিএম এমন একজন প্রার্থীকে এনে এখানে দাঁড় করালেন, যিনি ভোট কেটে, ভোট কাটুয়া হিসেবে পরিচিত, এবং ভোট কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করলেন। দাদা, তাহলে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে বাতিল পরীক্ষার্থীদের লিস্ট বেরিয়েছে, সেখানে কিন্তু বিজেপি প্রার্থীর স্ত্রীর নামও উঠে এসেছে। তাহলে সেখানেও কি কোথাও তৃণমূল বিজেপির বোঝাপড়া রয়েছে? কি বলবেন আপনি? আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, যাদের বিজেপির তকমা দেওয়া হচ্ছে এখন, তারা বিগত দিনে কোথায় ছিলেন? তারা কি বিগত দিনে বিজেপির সাথেই ছিলেন, না বিজেপিতে এসেছেন নতুন করে? তো সেই ধরনের যদি কিছু থাকে, তাহলে সেটার ক্ষেত্রে দল যেটা ভালো বুঝবে, দল যেটা চিন্তা করবে সেটা করবে। কিন্তু এরকম কোনো জায়গায় নেই যে বিজেপির কোনো কার্যকর্তা সরাসরি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করছেন, তো তারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত আছেন। আপনারা এখানে দমদমের ক্ষেত্রেও দেখতে পারবেন, আমাদের মাননীয় পানিহাটির বিধায়ক তার বৌমার চাকরি কিন্তু উনি দিয়েছেন এই টাকা লেনদেনের মাধ্যমে, এবং তার নাম যে অযোগ্য তালিকার মধ্যে তার নাম এসেছে। শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদী নাকি শ্রমিক ভট্টাচার্যের বহুত্ববাদ? শুভেন্দুদা যে কথাগুলো বলছেন সেগুলো পুরোপুরি সনাতনীদের পক্ষে বলছেন। আর আমরা ভারতীয় জনতা পার্টি, সেটা আজকের আমাদের এজেন্ডা নয়, দীর্ঘদিন ধরে আমরা এই হিন্দুত্বের কথা বলি বা সনাতনীদের রক্ষার কথা বলি। তো হিন্দুদের কথা বলে, কথা বলা যদি উগ্র হিন্দুত্ব হয়, তাহলে সেটাকে আমরা মানতে পারছি না। কারণ শুভেন্দুদা এবং আমাদের শ্রমিকদা, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদা এবং বিরোধী দলনেতা শুভেন্দুদা, দুজনে যে কথা বলছেন, দুজনেই আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে তোষণ করে চলেছেন, রাজ্য সরকার যেভাবে একটা সম্প্রদায়কে মদদ দিয়ে চলেছেন, রাজ্য সরকারের মদদে যেভাবে মোথাবাড়ি থেকে শুরু করে, মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে, পার্ক সার্কাস থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে, দুর্গাপুজোতে বন্ধ করে দেওয়া হয়েছে, দুর্গাপুজো ভাসানের পারমিশন দেওয়া হচ্ছে না, এই যে একতরফা ভাবে একটা হিন্দু বিদ্বেষী ভাব এই সরকার চালাচ্ছে, তার বিরুদ্ধে কথা বলছেন, সনাতনীদের হয়ে কথা বলছেন। তো সেটাকে উগ্র হিন্দুত্ববাদ বলে আমি মনে করি না। আমি মনে করি যে সনাতনীদের পক্ষে, যেহেতু সংখ্যাগুরু, এবং ভারতবাসীর পক্ষে আমরা বলি, এবং আমরা আগামী দিনেও তাই করব। যারা মুসলিম হওয়া সত্ত্বেও ভারতবর্ষে তার পূর্বপুরুষরা এখানে জন্মগ্রহণ করেছে, যাদের নাগরিকত্ব ভারতীয় নাগরিকত্ব, তারা ভারতের কথা বলেন, ভারতের কথা চিন্তা করেন, ভারতের খেয়ে পাকিস্তানের চিন্তা করেন না। তো স্বাভাবিকভাবেই তাদেরকে যদি আমরা মেনে নিতে পারি, তো সেখানে তো উগ্র হিন্দুত্ববাদের কোনো কথাই আসছে না।
গতকালই আমরা দেখেছি প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। তো এই নিয়ে আপনার কি মন্তব্য, কি বলবেন এই নিয়ে দাদা? দেখুন, ভারতীয় সরকার এখন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চলছে। তো সেই সরকার মানবতাবাদী সরকার, মানুষের জন্য চিন্তা করে সকল সময়। সেই মানবতাবাদী সরকারে আপনার ডিটেনশন ক্যাম্প এসআইআর যদি চালু হয়, স্বাভাবিকভাবেই যেভাবে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গের বুকে বসবাস করছে, পশ্চিমবঙ্গে আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে বসবাস করছে, তো তারা যেভাবে আমাদের ঘরের হাঁড়ির ভাত ভাগ করে নিচ্ছে, তো সেই জায়গাটাকে যদি বের করতে হয়, তারা তো বেরোবেই। এসআইআর এর মাধ্যমে তারা ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করাই হবে। কিন্তু আসামের যে ঘটনাটা দেখেছি, সেই ঘটনার কি প্রতিফলনও তো এখানেও আমরা দেখতে পাই না? আসামের ঘটনা যেটা দেখেছেন সেটা তৎকালীন সময়ে রাজীব গান্ধীর সময়ে এটা হয়েছিল। তৎকালীন সময়ের সরকার আর বর্তমান সরকারের আকাশ পাতাল তফাৎ আছে। যে জায়গাতে ধরুন সঙ্গে সঙ্গে কোনো কিছু হয় না, তো যে একটা কাগজ নিলাম, দেখে নিয়ে সেটাকে প্রুফ হিসেবে মেনে নিলাম, সেটা একটা প্রসিডিওর থাকে। তো সেই লিগ্যাল প্রসিডিওরের মাধ্যমে যতদিন সেই জায়গাটাকে সঠিক করতে হবে বা সঠিক করার জন্য সময় লাগবে, তার জন্য থাকার ব্যবস্থা করতে হবে। সেই কারণেই ডিটেনশন ক্যাম্প হচ্ছে। আর সেটা যদি সরকার করে থাকেন, তাহলে তো আমি বলবো যে সরকার মানবিকতার পরিচয় দিচ্ছেন, যাতে কোনো মানুষকে কোনো জায়গায় ঘুরে বেড়াতে না হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দমদমে ঠিক বিজেপির সাংগঠনিক অবস্থানটা এই মুহূর্তে ঠিক কি দাদা? দেখুন, দমদমে বিজেপির সাংগঠনিক অবস্থা, আমাদের বুথ স্তরে কাজ চলছে। বুথের সমস্ত যারা বিএলএ আছে বা বুথ যারা বসবেন ইলেকশনের সময়, তাদের নামের নথিভুক্তকরণ হচ্ছে, বুথের ভেরিফিকেশন হচ্ছে, সঠিক কার্যকর্তাকে নির্বাচিত করা হচ্ছে, যারা আগামী দিনে মানুষকে ভারতীয় জনতা পার্টির যে কর্মকাণ্ড, ভারতীয় জনতা পার্টি যে 15 বছর ধরে ভারতবর্ষে সেবা দিয়ে আসছেন এবং অন্যান্য রাজ্যেও যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার সেই রাজ্যের উন্নয়ন করছে, তাতে সেই আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করে মানুষকে জানাচ্ছি। এবং বর্তমানে সাংগঠনিক পরিস্থিতি আমাদের অনেক ডেভেলপ করেছে, যেটা গত দিনেও ছিল ডেভেলপ। মানুষ 2021-এর যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের পরে কিছুটা হলেও একটু ভীত হয়েছিল, কারণ সরাসরি সরকার আঘাত এনেছিল পাবলিকের ওপরে বা আমাদের কার্যকর্তাদের ওপরে। মানুষকে যেভাবে বর্তমান সরকার একটা বাংলা উষ্মা প্রকাশ করে বলে চলেছেন, সেই জায়গা থেকে বর্তমান সরকার যেভাবে দ্বিচারিতা করছেন, সেটাও মানুষকে আমরা বোঝাচ্ছি। মানুষকে কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে নাম পাল্টে দিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া, সেটাও আমরা বলছি। 100 দিনের কাজের টাকা নিয়ে হিসাব না দেওয়া, সেটাও আমরা বলছি। এই জায়গা আমরা মানুষকে সজাগ করছি, আর আমাদের সংগঠন একদম মাঠে আছে এবং সেখানে মাঠে থেকে কাজ করছে। বুথের কাজ হচ্ছে, বুথ থেকে মন্ডলের কাজ হচ্ছে। সমস্ত সংগঠনকে একটা পরিকাঠামোর মধ্যে, সংগঠিত পরিকাঠামোর মধ্যে আমরা আনতে পেরেছি এবং বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলন আমরা করতে পারছি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দমদমে বিজেপির ঠিক রণকৌশলটা কি হবে দাদা? দেখুন, এটা তো পুরোপুরি সাংগঠনিক বিষয়। রণকৌশলটা তো এইভাবে আমরা প্রকাশ্যে আনতে পারবো না। তো স্বাভাবিক, আমরা তো জেতার জন্যই লড়ছি, তার জন্য রণকৌশলও তৈরি হচ্ছে। আর আমরা 7টা সিট জিতবো, এটা নিশ্চিত। আর রণকৌশল সেভাবেই আমরা তৈরি করছি। দাদা, দমদমে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দমদমে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা যারা দিন রাত নিরলস পরিশ্রম করছেন, সকলে অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টি যেরকম একটা ভালো কাঠামো তৈরি করেছেন, আপনারা প্রত্যেকেই যে দৃঢ় চেতার সাথে এত ভয় দেখানো, এত অন্যায়, এত অত্যাচারের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, আপনারা সিদ্ধারা সোজা করে লড়াই করছেন, তো প্রত্যেকেই আমার আন্তরিক অভিনন্দন। এবং আপনারা যেভাবে লড়াই দিচ্ছেন, আপনারা যেভাবে রাস্তায় নেমে লড়াই দিচ্ছেন, মানুষের পাশে থাকছেন, মানুষকে সহযোগিতা করছেন, তাতে
আমাদের যে ভালো ফল হবে সেটা আমরা নিশ্চিত। তো আমরা তাকিয়ে আছি 2026-এর দিকে। 2026-এ পশ্চিমবঙ্গে রাইটার্স বিল্ডিং এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আমাদের যে কাজটা হবে, বিগত দিনে যেভাবে আমরা সংগঠনকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছি, আগামী দিনেও আমরা আমাদের এই 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভা থেকে আপনাদের সকলের সহযোগিতায় প্রতিনিধিত্ব রাইটার্সে পাঠাতে পারবো, এটা আমরা নিশ্চিত। আপনাদের পরিশ্রমের ফল হিসাবে 2026 সালে নির্বাচনে জয়লাভ করব।